আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। যার কাজ তারে সাজে। সাইমা ও সালেহা দুই বান্ধবী। তাদের বন্ধুত্ব বেশ পুরানো। প্রত্যেকেই একে অপরের খেলার সাথী, পড়ারও সাথী। সাইমার বয়স 22 বছর। দেখতে শুনতে তেমন খারাপ নয়। গত 2 বছর হলো সে বিয়ের পিঁড়িতে বসেছে। স্বামী একটি প্রাইভেট ফার্মের ম্যানেজার। সালেহা কুমারী, এখনও বিয়ে হয়নি। বয়স 24-25 হবে। সে বেশ সুন্দরী। তার কণ্ঠে রয়েছে কুমারিত্বের আকর্ষণ ও জাদুময় প্রভাব। সে দক্ষ কণ্ঠ অনুশীলনকারীদের মতোই কথাকে মোহনীয় করে বলতে জানে। তার ডাগর চোখের চাহনি যে কোনো দর্শককে শরাঘাতের চেয়ে বেশি ঘায়েল করতে সক্ষম। সালেহাদের পরিবারের সদস্য সংখ্যা মোট 3 জন। তার আব্বা আম্মা 7-8 মাস আগে ইন্তেকাল করেছেন। বর্তমানে 1 ভাই ও 2 বোন নিয়েই তাদের ছোট্ট সংসার। ভাই বোনদের মধ্যে সালেহাই বড়। ছোট ভাই আরাফাত মাদ্রাসায় পড়াশোনা করে। বোন রাহেলা 5ম শ্রেণীর ছাত্রী। পরিবারের উপার্জনক্ষম কোনো পুরুষ না থাকায় একরকম বাধ্য হয়ে সালেহা একটি এনজিওতে চাকরি নিয়েছে। বিএ পাশ করার পর সাইমার বিয়ে হয়। তার ইচ্ছে ছিল চাকরি করার, কিন্তু স্বামী আহসানুল্লাহ বিভিন্নভাবে বুঝিয়ে তাকে চাকরি থেকে বিরত রেখেছে। তার কথা হলো, আমার উপার্জন দ্বারা যেহেতু স্বাচ্ছন্দ্যের সাথে সংসার চলছে, সেহেতু স্ত্রীকে চাকরি করার কোনো প্রয়োজন নেই। সাইমা আধুনিক মেয়ে। বাসার গদবাঁধা জীবন তার পছন্দ নয়। সে পাশ্চাত্যের অনুকরণে ফ্রি স্টাইলে চলতে আগ্রহী। তার এই আগ্রহকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই সে একটা চাকরি চেয়েছিল। তার পরিকল্পনা হলো, যদি একটা চাকরি পায় তবে উহাকে কেন্দ্র করে প্রতিদিন বাইরে যাওয়া যাবে। অফিসে আসা যাওয়ার পথে ইচ্ছামতো মার্কেটিং করা যাবে। তাছাড়া বিভিন্ন বয়সের পুরুষদের সাথে হাসি তামাশা ও কথাবার্তা বলে এনজয় করার পাশাপাশি সময় কাটানোর মোক্ষম সুযোগও মিলবেই। কিন্তু স্বামীর কারণে তার আকাঙ্ক্ষা ও পরিকল্পনা ভেস্তে যায়। ফলে স্বামী তার চক্ষুশূলে পরিণত হয়। কারণে অকারণে তার সাথে ঝগড়ায় লিপ্ত হয়। মনে যা চায় তাই বলে। মাঝে মধ্যে চাকরি করবে বলে স্বামীকে হুমকিও দেয়। স্বামী বেচারা ভদ্র মানুষ। স্ত্রীর এসব অশোভনীয় আচরণ মোটেও তার সহ্য হয় না। তথাপি লোক লজ্জার ভয়ে সে স্ত্রীকে তেমন কিছুই বলে না, বরং বিভিন্ন উপায়ে বোঝাতে চেষ্টা করে। কখনো বা চরম অতিষ্ঠ হয়ে জামাটা গায়ে দিয়ে বাইরে চলে যায়। আবার কখনো বা গুণবতী শিক্ষিত স্ত্রীর স্বামী প্রীতির অবস্থা পর্যবেক্ষণ করে নীরবে অস্ত্র ঝরায়। এভাবে অতিবাহিত হচ্ছে তাদের দাম্পত্য জীবনের মূল্যবান মুহূর্তগুলো। একদিনের কথা, স্বামী হাসানুল্লাহ ফজরের নামাজের কিছুক্ষণ পর হালকা বিশ্রামের উদ্দেশ্যে দেহটা বিছানায় এলিয়ে দিয়েছেন। ঠিক এমন সময় স্ত্রী সাইমা চরম বিরক্তির সাথে বলতে লাগলো, এত সব ঝামেলার সহ্য হয় না। সকালবেলা উঠে নাস্তা বানাও, হাঁড়ি ধোও, পাতিল ধোও, আবার থালা বাসন, আরও কত কি, যেন একেবারে ওনাদের চাকর। সকাল 8টা পর্যন্ত নাক টেনে হা করে ঘুমাবে, আর উঠে নাস্তা দাও বলে হাঁক ছাড়বে। বলি, নাস্তা কি মেশিনে তৈরি হয় যে সুইচ টিপলেই হলো? যাও, নাস্তা নিজে তৈরি করে খাওগে। ওসব ঝই ঝামেলা আমি আর পারবো না। কি বললে তুমি? পারবে না নাস্তা দিতে? তাহলে তোমাকে বধূ বানিয়ে ঘরে তুললাম কি জন্যে? ও, চাকরগিরি করতে ঘরে এনেছ? তবে তো কোনো কথাই নেই। পাকশাকটুকুও করতে পারবে না? না, পারবো না। আমার পরিষ্কার কথা হলো, আজ থেকে রান্নাবান্নার ধারের কাছেও যাব না। যদি তাই হয় তাহলে তুমি প্যান্ট শার্ট পরে চাকরি করতে যাও, আমি গিয়ে রাঁধি। বাহ, রাঁধবে? খুব ভালো, এখনই কাজে লেগে যাও। আর মনে রেখো, আমি মূর্খ নই। বিএ পাশ করেছি। বাবা খেটে খাওয়ার মতো পথ করে দিয়েছেন। কালই আমি চাকরির খোঁজে বেরোচ্ছি। হ্যাঁ, যাও যাও, তোমাকে বাধা দিচ্ছে কে? তবে সাবধানে থেকো, যেন মুখে চুনকালি মেখে ফিরে না আসো। চুনকালি কেন? দেখো না, হাজার হাজার মেয়েরা আজ চাকরি করছে, ন্যায্য অধিকার আদায়ের জন্য মাঠে ময়দানে আন্দোলন করছে। আমি কেন পারবো না? স্মরণ রেখো, আমি উভয়ে এদেশের নাগরিক। সুতরাং তোমার অধিকারের চেয়ে আমার অধিকার কোনো অংশেই কম নয়। যাক, এখন আর কথা বাড়িয়ে লাভ নেই, আমি চললাম। বান্ধবী সালেহার শরীরটা আজ ভালো নেই। সকাল থেকেই কেন যেন দুর্বলতা অনুভূত হচ্ছে। বিছানা থেকে উঠতেই মন চাচ্ছে না। বারবার সে মনের অজান্তে বলে ফেলছে, মেয়েদের দ্বারা কি চাকরি সম্ভব? যদি ন্যূনতম আয় উপার্জনের একটি পুরুষও ঘরে থাকতো তবে আর চাকরি করতাম না। হঠাৎ কলিং বেলের রিং রিং আওয়াজে তার চিন্তায় ছেদ পড়ল। প্রচণ্ড অনিচ্ছা সত্ত্বেও বিছানা থেকে উঠে দাঁড়ালো। তারপর আস্তে করে দরজাটা খুলতেই দেখল বান্ধবী সাইমা বিষণ্ণ চেহারা নিয়ে ঠায় দণ্ডায়মান। তাকে দেখে আনন্দ মিশ্রিত কণ্ঠে সে বলল, আরে সাইমা যে, কী ব্যাপার, কেমন আছো? কতদিন তোমাকে দেখি না। ভাবছি একটু দেখা করতে যাব, কিন্তু এই ত্রিমুখী ঝামেলার জন্য আর পারলাম কই। যাক, তুমি এসে খুব ভালোই করেছো। তোমার সাথে গল্প করে সময় কাটানো যাবে। ভালো, খুব ভালো আছি। তুমি কেমন আছো সালেহা? খোদার ফজলে আছি এক প্রকার। বলো, এবার কি মনে করে আসলে এই ভরদুপুরে? কি আর বলবো সালেহা, ঘর সংসার আর ভালো লাগে না। কিছু একটা করতে চাই তোমার মতো।
তুমি প্রত্যহ সুন্দর করে সেজেগুজে স্মার্ট হয়ে মোটর গাড়িতে চড়ে অফিসে যাও। বিকেল পর্যন্ত আমোদ আহ্লাদের সময় কাটিয়ে বাসায় ফিরে আসো। রান্নাবান্নার কোনো চিন্তা তোমার নেই। মাস গেলে চকচকে নোটগুলো পকেটে পুরো। কত মজার জীবন তোমার। আর আমি সকালবেলা উঠেই সেই কলুর বলদের মতো খাটতে থাকি। নানাবিধ কাজকর্মে জড়িয়ে পড়ে জীবনটাকে আচ্ছা মতো ভোগ করার সুযোগ পাই না আমি। রান্নাবান্না, মাজা ঘষা আমার একেবারে অসহ্য। এই সায়মা, তোমার ঘরে ভূত প্রেত চাপেনি তো? না, আমি সম্পূর্ণ সুস্থ আছি। আমার ওপর কোনো ভূত প্রেতনের আসর হয়নি। যদি তা নাই হয় তবে তোমাকে এমন বুদ্ধি দিলই বা কে? বাহ, তাহলে তুমি আর তোমার মতো যত মেয়ে চাকরি করছে তাদের সবার ঘরে ভূত চেপেছে বুঝি? তবে আর বলছি কি, ভূত না চাপলে উল্টো বোঝে কেউ? মেয়েদের চাকরি করা কি কষ্ট, কি যন্ত্রণাদায়ক তা কি তুমি জানো? এই ধরো অফিসে যাওয়া আসা, তারপর মাঠ কাটজে গ্রামে যাওয়া, দাঁড়ে দাঁড়ে মুসাফিরের মতো ঘোরা, তাও আবার পুরুষের সাথে মিশে। কোথাকার কোন ভিন পুরুষ, তার সাথে গায়ে পড়ে গল্প করো, হাসি তামাশা করো, আর কত কি। ছি, সম্ভ্রান্ত মেয়েদের কি এসব মানায় তুমি বলো সাইমা? আর যদি কেউ একা একা থাকতে চায় তবে তো চাকরি যায়। পুরুষের সাথে হাসি তামাশা গাল গল্প করাই যেন এই চাকরির প্রথম উদ্দেশ্য। আল্লাহ যেন মেয়েদেরকে এমন চাকরি করা থেকে মুক্তি দেন। বারে কি সব বলছো তুমি সালেহা? তোমরাই না নারীদের সমান অধিকার দাবি করে রাজপথে আন্দোলন করেছো, মিটিং মিছিল করেছো, তারপর চাকরি পেয়ে এখন আবার বলছে এসব অসহ্য? আরে সাইমা, যদি আন্দোলনের পূর্বে মেয়েরা জানতো যে তাদের জন্য এত কষ্টকর হবে চাকরি করা, তাহলে কি আর এসব আন্দোলন করতো কেউ? সালেহা, তবে কি তুমি বলতে চাও সমান অধিকার আদায়ের জন্য নারীদের আন্দোলন করা ভুল? এর কোনো অর্থ নেই। শুধু ভুলই নয়, একে তুমি আত্মঘাতী কাজ বলেও আখ্যা দিতে পারো। এসব নীতিবাক্য তোমার এতদিন ছিল কোথায়? আগে কি তুমি এসব কিছু বুঝতে না? সত্যি আগে ভালো করে এসব বুঝতাম না। যদি বুঝতাম তবে কোনোদিন নারীর সম অধিকার আদায়ের আন্দোলনে জড়িয়ে পড়তাম না। আর তুমি যে বলছো আমি অফিস থেকে এসে আরামে থাকি, তাও ঠিক নয়। অফিস থেকে ফেরার পর আবার ঘরের কাজও আমাকে সামলাতে হয়। সাইমা, আগে করতাম একটা কাজ, এখন করতে হয় দুটোই। তাই আগেরটাই ভালো ছিল। পুরুষরা খেটে খুঁটে কষ্ট পোহায় সব কিছু জোগাড় করে দিত, আর আমরা মহিলারা রাখতাম আর ঘর সামলাতাম। এতে ফাঁকে ফাঁকে বিশ্রাম নেওয়ারও সুযোগ হতো। বিশ্বাস করো, এখন উপযুক্ত বিশ্রামেরও সুযোগ পাই না। সাইমা, মাঝে মধ্যে চিন্তা হয় এখনও আমার বিয়ে হয়নি, বাচ্চা কাচ্চা নেই, স্বামী ও শ্বশুর শাশুড়ির খেদমত করার পালা আসেনি। এখনও যদি আমার অবস্থা এই হয় যে সারাদিন চাকরি সেরে বাসায় এসে আর কোনো কিছু ভালো লাগে না, কিছু করতে মনে চায় না, যখন স্বামী শ্বশুর বাচ্চা কাচ্চা হবে তখন চাকরি করার সাথে সাথে এসব কিভাবে সামাল দেব? কিভাবে তখন সকলের মন জুগিয়ে চলব? আসলে সাইমা, 2 বছর চাকরি করার অভিজ্ঞতা দ্বারা আমার মনে এই কথা খুব দৃঢ়ভাবে বসে গেছে যে নারীদের জন্য চাকরি নয়, তাদের অবস্থান হাটে ঘাটে মাঠে কিংবা অফিসে নয়, বরং তাদের অবস্থান হচ্ছে অন্তঃপুরে। সাইমা বান্ধবী সালেহার কথাগুলো অত্যন্ত মনোযোগ সহকারে শুনছে। সে ভাবছে সত্যিই তো সালেহা যা বলছে বাস্তব কথাই বলছে। তাই এই সম্পর্কে সে আরও কিছু বলার জন্য বান্ধবীকে অনুরোধ করল। সালেহা বলল, বোন, তোমাকে আর কি বলবো। সেদিন আমার এক আত্মীয়ার বাসায় গিয়েছিলাম। তিনি খুব দিনদার ও ভদ্র মহিলা। সম্পর্কে তিনি আমার খালা আম্মা হন। তাদের বাসায় 2 দিন ছিলাম। এই 2 দিনে তাদের পরিবারের সকলের মধ্যে এমন মিল মহব্বত ও সুদৃঢ় বন্ধন প্রত্যক্ষ করেছি যা ইতিপূর্বে কোথাও আমি দেখিনি। এতে আমার মনে বিশ্বাস জন্ম নিয়েছে যে ঘরের লোকজন যত দিনদার, সে ঘরের লোকজন ততই শান্তিতে আছে ও থাকবে। খোদার বিধান অমান্য করে দুনিয়াতে কেউ প্রকৃত শান্তি পেতে পারে না। খালাম্মার বাসায় অবস্থানকালে তিনি কথা প্রসঙ্গে একদিন আমাকে কয়েকটি মূল্যবান কথা শুনিয়েছিলেন। যদি চাও তবে তুমিও তা আমার কাছ থেকে শুনে নিতে পারো। শুনবো না কেন, অবশ্যই শুনবো। তোমার কথাগুলো শোনার পরে মনে হচ্ছে আমি এতদিন বিরাট ভুলের মধ্যে ছিলাম। এবার বলো তোমার খালাম্মা তোমাকে কি বলেছিলেন? হ্যাঁ বলছি, শোনো। তিনি বলেছিলেন, আল্লাহ তাআলা মহাপ্রজ্ঞাময়। তিনি মানুষকে পুরুষ ও নারী এই 2 ভাগে সৃষ্টি করেছেন। মানুষের মঙ্গল অমঙ্গল সম্পর্কে তিনি সর্বাধিক জ্ঞাত। অর্থাৎ নর নারী কে কি করলে তাদের মঙ্গল হবে, কে কোথায় অবস্থান করলে তাদের কল্যাণ হবে, পরিবার ও সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে, প্রত্যেকে নিজ নিজ সম্মান ও ইজ্জত নিয়ে বসবাস করতে পারবে, দুনিয়া ও আখিরাতে প্রকৃত সফলতা অর্জন করতে পারবে, তা তিনিই ভালো করে জানেন ও বোঝেন। কেননা যে জিনিস যিনি তৈরি করে সে জিনিস সম্পর্কে ভালো জ্ঞান রাখে। ওই জিনিসটি কিভাবে ব্যবহার করলে, কিভাবে চালালে, কোথায় রাখলে ভালো থাকবে, সে সম্পর্কে সেই সবচেয়ে বেশি ওয়াকিবহাল থাকে। সুতরাং মহাপ্রজ্ঞাময় সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা যখন নারী পুরুষ উভয়কে সৃষ্টি করে প্রত্যেকের কর্ম অবস্থান নির্ধারণ করে দিয়েছেন, পুরুষকে বলেছেন আয় উপার্জন সহ বাইরের কাজ আঞ্জাম দিতে, আর নারীকে বলেছেন ঘরের ভিতরের কাজ সমাধা করতে। অতএব বুঝতে হবে এর মধ্যেই নারী পুরুষের সমূহ কল্যাণ নিহিত আছে। যখন মানুষ আল্লাহ তাআলার দেয়া চিরশাশ্বত এই সুন্দর বিধান অবলীলায় লঙ্ঘন করতে শুরু করে,
তখনই দেখা দেয় সংঘাত, দেখা দেয় নানা রকমের বিপদ আপদ, যার বাস্তব প্রমাণ প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় দেখতে পাচ্ছি। সালেহা, আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন চুম্বকের ন্যায় আকর্ষণ শক্তি। এই শক্তি কেবল চেহারাতেই নয়, প্রতিটি অঙ্গেই। নারী মোহনীয়, কমনীয়, লোভনীয়, এজন্যই তার নিরাপদ অবস্থান অন্তঃপুরে। পক্ষান্তরে পুরুষের দেহ সুঠাম ও মজবুত, রোদ বৃষ্টিতে সহজে নেতিয়ে পড়ে না। সে পারে বাইরে রোদ বৃষ্টি ও ঝড়ঝাপটার মোকাবেলা করে কঠোর পরিশ্রম করতে। শরীর গলদঘর্ম হলেও তার তেমন ক্লান্তি নেই, কিন্তু নারী দেহ পারবে না তা সহ্য করতে। পুরুষ রোদ বৃষ্টি ঝড়ে কঠোর পরিশ্রম করতে পারে ঠিকই, কিন্তু সে পারে না চুলোর পাশে বসে অগ্নিতাপ সহ্য করে রন্ধন কার্য সমাপন করতে। সেখানে নারীদের কমনীয় দেহই সহিংস। তাই কথায় বলে, যার কাজ তারে সাজে, অন্যের বেলায় ঠ্যাঙ্গা বাজে। মোট কথা, আল্লাহ তাআলা যার দেহ যেরূপ সৃষ্টি করেছেন, তার আবাসস্থলও তদ্রূপ নির্ধারণ করে দিয়েছেন। সালেহা তার খালাম্মার কথাগুলো সায়মাকে শুনিয়ে শেষ করতেই সে বলে উঠল, সালেহা, তোমার খালাম্মা তো সঠিক কথাই বলেছেন। এসব কথা তো আমি আগে ভাবিনি, বরং এর উল্টো বুঝে এইমাত্র স্বামীর সাথে তর্কাতর্কি করে এলাম। শুধু কি তাই সায়মা, এখন আমি ভালো করে উপলব্ধি করতে পেরেছি যে আলেমগঞ্জে আমাদের পর্দার মধ্যে থাকতে বলেন, ভিন পুরুষের সাথে প্রয়োজনে কথা বলতে, ওঠা বসা করতে নিষেধ করেন। এটা আমাদের ভালোর জন্যই বলেন। তাদের কথায় পাত্তা না দেওয়ার কারণে বহু ভয়ঙ্কর অঘটনের সম্মুখীন হতে হচ্ছে আমাদের। যদি আমরা তাদের কথা মতো চলতাম, তবে নারী ধর্ষণ, নারী হরণ, নারী হত্যা ও এসিড নিক্ষেপের ন্যায় মারাত্মক পরিস্থিতির সম্মুখীন হয়ে আমাদেরকে ইজ্জত, সম্মান ও মূল্যবান জীবন বিসর্জন দিতে হতো না। তওবা তওবা। সালেহা, আমি না বুঝে অন্ধপথে পা বাড়িয়েছিলাম। না বোন, আমার আর চাকরির দরকার নেই, আমি আমার ঘরেই ফিরে যাই। প্রিয় দর্শক, আলোচ্য ঘটনার মৌলিক কথাগুলো প্রক্রিয়াধীন মাসিক পত্রিকা দামামা থেকে আমি সংগ্রহ করেছি। হুবহু এ ঘটনাটি বাস্তবে ঘটেছিল কিনা তা আমার জানা নেই, কিন্তু এ ধরনের হাজারো ঘটনা যে আমাদের সমাজে অহরহ ঘটছে, সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। উপরোল্লেখিত ঘটনা দ্বারা আমি সম্মানিত দর্শকদের সম্মুখে ইসলামী শরীয়তের যে দৃষ্টিভঙ্গি তুলে ধরতে চেষ্টা করেছি, তার মূল কথা হলো, নারীর জন্য বিনা প্রয়োজনে পরপুরুষের সাথে অফিসে, আদালতে, কোর্ট কাছারিতে চাকরি করা একেবারে গর্হিত ও নাজায়েজ কাজ। কেননা এতে পর্দার ন্যায় একটি ফরজ আমলের মারাত্মক বিঘ্ন ঘটে। এছাড়া আরও বিভিন্ন উপায়ে শরীয় আহকাম লঙ্ঘিত হয়। এখানে আরেকটি লক্ষণীয় ব্যাপার হলো, বিবাহের পূর্বে মহিলাদের ভরণ পোষণের সম্পূর্ণ দায়িত্ব তার পিতার ওপর। পিতা না থাকলে বড় ভাই বা অন্যান্য অভিভাবকের ওপর। তাই নিজের পায়ে দাঁড়ানো বা স্বাবলম্বী হওয়ার জন্য মহিলাদের ভবিষ্যৎ চিন্তার প্রয়োজন নেই, কারণ আল্লাহ তাআলা এটা বহু পূর্বেই ব্যবস্থা করে রেখেছেন। তবে রুজি রোজগারের ব্যাপারে কোনো মহিলার যদি কোনো ব্যবস্থাই না থাকে, যেমন উপার্জনক্ষম পিতা, ভাই বা স্বামী না থাকে, কিংবা থাকা সত্ত্বেও দেখাশোনা না করে বা করতে না পারে, তখন নিজে চলার জন্য এমন কোনো হালাল পেশা গ্রহণ করতে পারে যেখানে শরীয়ী পর্দা লঙ্ঘিত না হয়। যেমন নুরানি বা নাদিয়া মুআল্লিমার ট্রেনিং নিয়ে বাড়িতে বসে মহিলাগণকে কোরআনের তালিম দেয়া, সেলাইয়ের কাজ করা, হাঁস মুরগি পালন ইত্যাদি। বর্তমানে অনেক মহিলা এভাবে জীবিকা নির্বাহ করছেন। কিন্তু হাই স্কুল, কলেজ, ভার্সিটি যেখানে সহশিক্ষা দেয়া হয় এবং পুরুষ ও মহিলা উভয় ধরনের শিক্ষক থাকেন, ফরজ পর্দা লঙ্ঘন করে সেখানে চাকরি গ্রহণ করার কোনো অবকাশ নেই। হ্যাঁ, যদি এমন স্কুল বা প্রতিষ্ঠান পাওয়া যায় যেখানে বেপর্দা হওয়ার কোনো আশঙ্কা নেই, প্রয়োজনবশত এ ধরনের কর্মস্থলে পর্দার পাবন্দি করে চাকরি গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। আল্লাহ পাক আমাদের সকলকে সঠিকভাবে ইসলামী শরীয়ত মেনে চলার তৌফিক